নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার, কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট। আজকে আমি ডাক্তারবাবু তো এইদিকে বসে আছে, আমি ডাক্তারবাবু ওদিকের কথা আমি বলছি। আমাদের যে পেশেন্টের বাড়ির লোক, আজকে আমি পেশেন্টের বাড়ির লোকের সাইড হয়ে বলছি। আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করতে চাইব কি, আমি আপনাদের হিন্ট দেব যে যখন আপনারা একজন অঙ্কোলজিস্ট কি ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনার ডাক্তারবাবুর সাথে ডেফিনেটলি কী ডিসকাস করা উচিত। আমি কেন এই প্রশ্নটা জিজ্ঞেস করছি, যে এই টপিকটা আমি ডিসকাস করতে চাইছি, তার কারণটা হচ্ছে অনেক সময় না দেখি যে আমাদের কাছে হয়তো একটা পেশেন্ট এলেন, আমরা রিপোর্টসগুলো নিয়ে ডিসকাস করলাম, তারপরে হয়তো অনেক সময় না এরকম হলো যে দেখুন, একটা কনসালটেশনের টাইমটা তো এটা লিমিটেড, পেশেন্টদেরও তাড়া থাকে বাড়ি যাওয়ার, আমাদেরও পরের পেশেন্ট দেখার ব্যাপার থাকে। একটা ধরে নিন হয়তো আমরা 10 থেকে 15 মিনিট একজন পেশেন্ট দেখি। এবার অনেক সময় না আমি দেখি যে প্রশ্নগুলোকে আমাকে করা হচ্ছে, সেই প্রশ্নগুলোর হয়তো খুব ইম্পর্ট্যান্ট কোনো কনসিকুয়েন্স নেই। তার মানে কি হলো, 15 মিনিট আমার সাথে ডিসকাশন হলো, কিন্তু অনেক কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হয়তো পেশেন্ট হয়তো পেল না, সে বাড়ি চলে গেল। তারপর তাদের হয়তো মনে হলো যে না, এটা তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা হলো না, কি পরে হয়তো তারা মেসেজ করছেন, কি আবার ফোন করছেন, কি হয়তো পরে বললেন যে না ডাক্তারবাবু, এটা না আমরা তো আপনার সাথে ডিসকাস করিনি। তাহলে আজকে আমি আপনাদের বলবো যে কোন জিনিসগুলো কি, কোন পয়েন্টগুলো খুব ভালো করে ডিসকাস করা উচিত। তাহলে আমরা কি করব, যখন আমরা একজন অঙ্কোলজিস্ট কি ক্যান্সার স্পেশালিস্টের কাছে যাব, আমরা প্রথমেই জিজ্ঞেস করব যে স্যার, এটা কোন ক্যান্সার হয়েছে, এটা কি স্টেজে আছে। এটা আমি বলছি যখন ধরে নিন বায়োপসি, সিটি স্ক্যান, পেট স্ক্যান, এমআরআই সব কিছু হয়ে গেছে, কোন স্টেজে রয়েছে। তারপর আমরা জিজ্ঞেস করব যে এই ট্রিটমেন্টের সিকোয়েন্স কি। ধরে নিন আপনি প্রথমে গেলেন একজন ক্যান্সার সার্জনের কাছে, তিনি বললেন যে সার্জারি হবে, তখন আপনাদের উচিত এটাও স্যারের সাথে ডিসকাস করে নেওয়া যে আর কি চিকিৎসা হবে, খালি কি সার্জারি হবে, কি কেমো লাগবে, কি এরপর কি রেডিওথেরাপি লাগতে পারেন। দেখুন, বেশিরভাগ অঙ্কোলজিস্টরা আপনাদের সাথে এটা ডিসকাস করবেন, তাও যদি কোনো কারণে মিস হয়ে গিয়ে থাকে, কি ধরে নিন সময়ের হয়তো কম, সেই দিন হয়তো ডিসকাস হলো না, তাহলে আমরা বলবো যে সিকোয়েন্স অফ ট্রিটমেন্ট, পেশেন্টের কি চিকিৎসা হবে, এইটা নয় যে এরপরে কি চিকিৎসা হবে, নট দ্য নেক্সট ট্রিটমেন্ট বাট দ্য সিকোয়েন্স অফ দ্য হোল ট্রিটমেন্ট। তারপরে হবে ইন্টেন্ট অফ ট্রিটমেন্ট। ইন্টেন্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন, আপনাদের জিজ্ঞেস করা উচিত, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে রোগটা হয়েছে, যার জন্য আমরা এই চিকিৎসাটা দেব, এটাতে কি রোগ নির্মূল হবে, না রোগটাকে আমরা খালি আটকে রাখতে পারবো। আর ঠিক আছে, তার আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি কীরকম, যে ধরে নিন স্টেজ 4 ক্যান্সার হয়েছে একটা পেশেন্টের, তার হয়তো কিমোথেরাপি হচ্ছে। তো আমরা জানি যে স্টেজ 4 ক্যান্সারে আমরা কিমোথেরাপি, ইমিউনোথেরাপি, প্যালিয়েটিভ রেডিওথেরাপি, আমরা যা যা চিকিৎসা দিই, এটাতে কিন্তু রোগটা নির্মূল হয় না। রোগটা কি হয়, রোগটাকে আমরা আটকে রাখার চেষ্টা করি, করে একটা প্রোগ্রেশন ফ্রি সার্ভাইভাল, ওভারঅল সার্ভাইভাল আমরা একটা বাড়িয়ে রাখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কস্ট অফ ট্রিটমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন যে যদি আপনি এটা, দেখুন আমি যেগুলো বলছি হয়তো বেশিরভাগ ডক্টর আমি নিজে আর আমার ডক্টর কলিগরা নিজের থেকেই ডিসকাস করেন, কিন্তু অনেক সময় কি হয় যে হয়তো সময়টা হয়তো কম ছিল, কি এরকম অনেক সময় হয় যে পেশেন্ট হয়তো অন্য কোনো ডক্টর কাছ থেকে সেই ডাক্তারবাবুর কাছে রেফার হয়ে এসেছেন, তো সেখানে হয়তো সেই ডাক্তারবাবু হয়তো ভাবছেন অলরেডি এইটা ওনারা জানেন। তাহলে আমি বললাম যে নেচার অফ ট্রিটমেন্ট, সিকোয়েন্স অফ ট্রিটমেন্ট, ইন্টেন্ট অফ ট্রিটমেন্ট, এবার হচ্ছে কস্ট অফ ট্রিটমেন্ট। কারণ দেখুন, একটা ক্যান্সার রোগীর একটা চিকিৎসার তো একটা খরচ আছে, এটার এক্স্যাক্টলি আপনার কতটা খরচ, কত ডিউরেশন অফ চিকিৎসা। কারণ দেখুন,
পেশেন্ট পার্টির সাইড থেকে আমি বলছি, মানে এটা তো সম্ভব নয় যে সবাই 6 মাস 1 বছর একটা চিকিৎসা থেকে ব্রেক, মানে তাদের কাজ থেকে ব্রেক নেবে। তাদেরও তো জানা উচিত যে কি কি চিকিৎসা হবে, কত দিনের হবে। সে ধরুন রেডিওথেরাপি অনেক সময় 1 মাসের হয়, 1.5 মাসের হয়। কিমোথেরাপি কীরকম হয়, 1 দিনের হয় কি 5 দিন, কি 3 থেকে 5 দিনের হতে পারে, কিন্তু সেটা 21 দিন অন্তর অন্তর হয়। তাহলে হচ্ছে কস্ট, ইন্টেন্ট, নেচার, ডিউরেশন অফ ট্রিটমেন্ট হলো। ঠিক আছে, এবার আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে সাইড এফেক্টস অফ ট্রিটমেন্ট। কারণ অনেক সময় ট্রিটমেন্টের কি সাইড এফেক্ট হতে পারে আমাদের কিন্তু জেনে রাখা উচিত। তার কারণটা হচ্ছে যে কিছু কিছু সাইড এফেক্টস কিন্তু এরকমও হয় যেগুলো ইরিভার্সিবল, কি বলতে পারেন যে অনেক সময়ের পরে, সেগুলো হচ্ছে ক্রনিক অর লেট সাইড এফেক্টস। মানে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরে নিন হেড অ্যান্ড নেকে যখন রেডিওথেরাপি হয় তখন একটা সাইড এফেক্ট হয় যার নাম হচ্ছে জেরোস্টোমিয়া। সেখানে কি হয়, আমাদের যে গ্রন্থগুলো লালা তৈরি করে, স্যালাইভারি গ্ল্যান্ড, সেগুলো একটু রেডিওথেরাপির এফেক্টে শুকিয়ে যায়, যার জন্য মুখে একটা পরবর্তীকালে শুকনো শুকনো ভাব আসতে পারে। কিন্তু এইটা অনেক সময় কি হয়, লেট সাইড এফেক্ট হয়। তো এইটা যদি আমরা আগে থেকে না জানি তখন মনে হবে যে হ্যাঁ হঠাৎ করে এটা কেমন করে হলো। আবার অনেকের কি হয়, একটা সাইড এফেক্ট আছে যাদের পেলভিস, মানে ধরে নিন কোমরের দিকে, ধরে নিন ক্যান্সার সার্ভিক্স কি ক্যান্সার রেক্টামের ট্রিটমেন্টের সময় একটা সাইড এফেক্ট হয় যেটাকে আমি বলি রেডিয়েশন প্রক্টাইটিস কি রেডিয়েশন সিস্টাইটিস। এটাও হচ্ছে রেডিয়েশনের লেট সাইড এফেক্টস, ক্রনিক সাইড এফেক্টস। মানে এরকমও হয় যে ধরে নিন রেডিয়েশন এখন হলো, সাইড এফেক্ট হয়তো 3 বছর 4 বছর কি 5 বছর পরে হলো। এখানে কি হয়, পায়খানার সাথে একটু রক্ত আসতে পারে, পেচ্ছাপের সাথে রক্ত আসতে পারে। তাহলে আমাদের অ্যাকিউট সাইড এফেক্টস ট্রিটমেন্টের যেগুলো অ্যাকিউট, এক্ষুনি যেটা হচ্ছে, আবার হচ্ছে ক্রনিক কি লেট সাইড এফেক্টস, এ দুটোই কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত। আচ্ছা, এবার একটা ছোট কথা বলি যে আমার পেশেন্টরা আর তাদের বাড়ির লোকরা একটা জিনিসের ওপর না আমার মনে হয় খুব বেশি স্ট্রেস করেন ডিউরিং আ ডক্টরস কনসালটেশন। এটা যে স্যার কী খেতে পারি, সেটাতেই পরের প্রশ্নটা স্যার এইটা কি খেতে পারি, ওইটা কি খেতে পারি। দেখুন ডাক্তারবাবু একটা ডায়েটের ব্যাপারে একটা জেনারেল আপনাকে একটা বলে দেবেন, ঠিক আছে। সেইটা আরও যদি আপনারা ডিটেলসে বলতে চাইলেন তাহলে কি বলুন তো, ডাক্তারবাবু হয়তো আপনাকে একজন ভালো ডায়েটিশিয়ান কি নিউট্রিশনিস্টের কাছে রেফার করলেন, উনি খুব ভালো করে একটা ডায়েট চার্ট করে দিলেন। কিন্তু আমরা যেন এই জিনিসগুলো যাতে না ভুলি, যেটা আমি বললাম না, কস্ট, ইন্টেন্ট, নেচার, ডিউরেশন, সিকোয়েন্স অ্যান্ড সাইড এফেক্টস অফ ট্রিটমেন্ট, এক্সপেক্টেড আপনার লাইফ এক্সপেক্টেন্সি কীরকম, কি মিডিয়ান ওভারঅল সার্ভাইভাল কেমন। তার মানেটা হচ্ছে যে এই যে আমি চিকিৎসা করলাম, চিকিৎসা করে অ্যাভারেজ কতটা, মানে ধরে নিন পেশেন্টের লাইফ স্প্যান কতটা হতে পারে অ্যাভারেজ। কারণ দেখুন এইখানেও না আমাদের অনেক সময় বাড়ির লোকরা জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু এরকম ওনার তো স্টেজ 4 এরকম ক্যান্সার হয়েছে, উনি কতদিন বাঁচবেন। দেখুন এইটা না এরকম করে বলাটা খুব ডিফিকাল্ট। তার কারণটা হচ্ছে যে আমরা একটা কীরকম দেখি, একটা মিডিয়ান ওভারঅল সার্ভাইভাল দেখি। মানে ধরে নিন একটা স্টেজের যদি আমরা 100টা পেশেন্ট ধরে নিন আজকে থেকে আমরা শুরু করি, তাহলে যদি ধরে নিন 1 বছর পরে আমরা দেখি 50 জন পেশেন্ট আছে, তার মানে এদের মিডিয়ান ওভারঅল সার্ভাইভাল হচ্ছে 1 বছর। মানে এটা একটা অ্যাভারেজের মতো। তো তাই জন্য এটাও ধরে নিন একজন ডাক্তারবাবুর পক্ষে এক্স্যাক্ট বলাটা খুব ডিফিকাল্ট। কিন্তু তাহলেও যেটা আমি বললাম যে কস্ট, ইন্টেন্ট, নেচার, ডিউরেশন, সিকোয়েন্স, সাইড এফেক্টস অ্যান্ড এক্সপেক্টেড লাইফ এক্সপেক্টেন্সি অ্যান্ড মিডিয়ান ওভারঅল সার্ভাইভাল, এগুলো যেন আমরা ডেফিনেটলি ডাক্তারবাবুদের সাথে ডিসকাস করি। আর আমার নিজস্ব একটা জিনিস মনে হয় যে বেস্ট হয় যে ডাক্তারবাবুদের কাছে যখন আমরা একটা কনসালটেশনে যাব, এটা আপনি একটা ডায়েরিতে না নোট করে নিন ভালো করে, যে আমি ডাক্তারবাবুকে কী কী প্রশ্ন জিজ্ঞেস করব, যাতে ওই সময়টা গিয়ে আমি যাতে না ভুলে যাই। কারণ সত্যি তো তখন একটা ডাক্তারবাবুর সাথে যখন বসে কথা বলছেন, এরকম তো হতেই পারেন আপনি একটা দুটো প্রশ্ন হয়তো ভুলে গেলেন। ঠিক আছে, তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করা যায় আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। নমস্কার, থ্যাংক ইউ।